নমস্কার। আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হলো শেখ হাসিনার কারনামা এবং সে দেশের মানুষের জন্য সেই দেশের জন্য কি কি করেছে। এতে প্রথমে আসে ভারত বাংলাদেশ সমুদ্র বিবাদ তিনি মিটিয়েছেন। সেই বিবাদ মিটিয়ে তিনি 19,466 বর্গ কিলোমিটার জায়গা বাংলাদেশকে ফিরিয়ে দিয়েছেন, সমুদ্রিক জায়গা। এটার মধ্যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, টেরিটরি অনেক কিছু ব্যাপার আছে, এগুলো করেছেন তিনি। এই কেসটা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন নেদারল্যান্ডে উঠিয়েছিলেন এবং সেই কেসটা 2014 সালে ফলাফল আসে। সেই ফলাফল মোতাবেক বাংলা এই কেসটার সাবজেক্ট ছিল হলো রিটার্ন বাউন্ডারি ডি এলিমিনেশন। সে কেসে শেখ হাসিনা জিতেছেন এবং 19,466 বর্গ মাইল জায়গা, কিলোমিটার জায়গা তিনি বাংলাদেশ পুনরুদ্ধার করে দিয়েছেন তিনি বা তার ওনার সরকার। মানে কি? মানে হলো ভারতের ত্রিপুরা রাজ্যের মতো দুইটা ভূখণ্ড বা সামুদ্রিক এলাকাতে উনি বাংলাদেশকে উপহার দিয়েছেন নিজের গুড গভর্নেন্সের মাধ্যমে। দ্বিতীয়ত যেটা আসে ছিটমহল বিনিময় চুক্তি। ছিটমহল বিনিময় চুক্তিতে ভারত এবং ভূখণ্ডে বাংলাদেশের 7,100 একর জায়গা ছিল, সেই জায়গাটা ভারত নিয়েছে এবং বাংলাদেশের ভূখণ্ডে ভারতের 17,160 একর জায়গা ছিল, সেটা বাংলাদেশ নিয়েছে। এর মাধ্যমে 51টা ছিটমহল ভারত নিয়েছিল আর 111টা বাংলাদেশ নিয়েছিল। ছিটমহল ব্যাপারটা আপনারা আসলে জানেন, যখন রাজারা তখন জুয়া খেলতে গিয়ে এই এলাকার কিছু নিজের এলাকার কিছু অন্য রাজাকে দিয়ে দিয়েছে, ওই এলাকার কিছু এই রাজা জুয়া খেলার মাধ্যমে অর্জন করেছিল। তো সেই জায়গায় বাংলাদেশে 10,000 একর, মানে যদি কানে হিসাব করেন 25,000 কানে জায়গা বাংলাদেশ লাভ করেছে। মানে যেখানে 7,000 ভারত পেয়েছে, এখানে 17,000 ভারত থেকে 10,000 একর জায়গা বাংলাদেশ নিয়ে নিয়েছে। বুঝতে পারছেন তো শেখ হাসিনা কি করেছে আপনাদের জন্য। ভারত সরকারও আপনাদের একটা টেরিটরি দখল করে রাখেনি, উল্টা দিয়েছে। এরকম এত বড় একটা শক্তিশালী দেশ আপনাদের জন্য এমন করবে, এটা হলো বন্ধুত্বের মাধ্যমে আদায় করা। একটা শেখ হাসিনা জানে এবং অন্যরাও জানে। পদ্মা ব্রিজ, যে ব্রিজটার মাধ্যমে বাংলাদেশে পূর্ব অঞ্চলের লোক পশ্চিম অঞ্চলের লোকের সাথে মিলেমিশ করছে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, সুযোগ সুবিধা হবে। এটা তো এত বড় অ্যাসেট তো বাংলাদেশের জন্য আর কেউ করে যায়নি, করেনি। আর পতেঙ্গা কর্ণফুলী টানেল, এটা একটা বিশাল প্রজেক্ট, দুই দিকের মানুষকে খুব সহজে যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে। রংপুর পারমাণবিক বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্রটার মাধ্যমে বাংলাদেশ একদিন হয়তো পারমাণবিক শক্তি রাষ্ট্র করতে পারতো, কিন্তু আপনারা সে মহিলার মিত্রতা করে করে কতটুকু আগিয়ে গেছে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের এই ইউনুস বা অন্য কেউ পারবে না এগুলো করতে। 1362 মেগাওয়াটের পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্র হাওয়ায় যায় না, এটা বাংলাদেশের মধ্যে হয়ে গেছে। এত কিছু করে দিয়েছে ইউনুস, করবে ও তো অস্ত্র ডিল করবে। অস্ত্রের দাম আপনি জানেন, একটা প্লেনের দাম 500 কোটি না 5,000 কোটি। ওর 500 কোটিটা 1500 কোটি টাকা নিয়ে 1,000 কোটি ওই বিদেশে ছড়িয়ে নিয়ে চলে যাবে, এটা আপনারা বুঝতে পারবেন না। অস্ত্র নয়, দেশের মধ্যে সম্পদ বানিয়েছে। এটাই তো একটা সরকারের প্রধান কর্ম করেছেন। মাতার বাড়ির ডিপ সি পোর্ট, একটা গভীর সমুদ্র বন্দর, যার মধ্যে যখন মাল আসবে তখন ভারত থেকে বিভিন্ন আশেপাশের মায়ানমার এই ডিপ সি পোর্ট থেকে মালগুলো তাদের দেশে নেবে। আর ছোট ছোট জাহাজ করে, বড় জাহাজ বাংলাদেশে ভিড়, সেখান থেকে ছোট ছোট জাহাজ করে মায়ানমার, ভারত বা আরো অন্য অন্য দেশে মালগুলো ওখান থেকে যাবে। তাহলে বুঝুন ওখানে কতটুকু ব্যবসা তৈরি হতো, মিত্রতার মাধ্যমে, শত্রুতার মাধ্যমে না। 2006 সালে বাংলাদেশের মোট পাকা রাস্তার পরিমাণ ছিল 7,500 কিলোমিটার, আর বর্তমানে তা দাঁড়িয়েছে 3,75,000 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে মাওয়া এক্সপ্রেস হয়ে আরো 4-5টা এক্সপ্রেস হয়ে আছে এবং কয়েকটা প্রকল্প বাস্তবায়ন চলছে বা পরিকল্পনা চলছিল। তো আপনারা ভাবতে পারবেন না কি করেছে ও, নিয়ে যায়নি বিদেশে। আপনি অন্য সরকারগুলোকে তুলনা করুন তো, ওরা বাংলাদেশে এমন কি করেছে যেগুলো বাংলাদেশের মধ্যে আছে, এগুলো একটাও নেই। ওদের
কানাডা আমেরিকায় বাড়ি থাকবে, ওদেরও কানাডা আমেরিকায় আছে, এটা পার্টির একটা ফান্ড থাকবে, কারো কাছে না কারো কাছে থাকবে, না থাকলে এটা নিচ্ছিন্ন হয়ে যাবে, একটা ফান্ড থাকবে, ভাই এটা মানতে হবে, এটা সবার আছে। কিন্তু আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছে, আপনারাও দায়িত্বশীল হতে হবে, আপনারা দায়িত্বশীল। তবে একটা কথা বলুন, 2009 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল $698, আর 2024 সালে সেইটা পৌঁছেছে $2529। ভাবা জানে 4 গুণ বেড়ে গেছে। বস্ত্রশিল্প উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মানুষ, সেখানে সাধারণ মানুষ তো অনেক পরিশ্রম করেছে এই শিল্পকে ওঠানোর জন্য, উদ্যোগীরা, রাজনীতিরা সবাই একসাথে লেগে পড়ে মিলি এই বস্ত্রশিল্প উন্নতির মাধ্যমে বিশ্বের প্রথম দ্বিতীয় স্থানে বাংলাদেশ গেছে। প্রথম দ্বিতীয় স্থানে একটা বিজনেস করতে গেছে, ব্যবসা করছে, মানে ভাবা যায় কোন জায়গায় গেছে বাংলাদেশ। তবে আপনারা বলতে পারেন বাংলাদেশের দেন 2009 সালে $33 বিলিয়ন ছিল, এখন দাঁড়িয়েছে 2024 সালে দাঁড়িয়েছিল, 2022 সালের ডাটা আছে আমার কাছে, তো $179 বিলিয়ন। কিন্তু আপনারা বলুন 27,000 থেকে 3,75,000 কিলোমিটার রাস্তা তৈরি করতে, বাদবাকি ধরুন 3 লক্ষ কিলোমিটার, 3.5 লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করতে 1 কিলোমিটার যদি 1 কোটি করে লাগে, 7 কিলোমিটার কত টাকা লাগে রাস্তা তৈরি করতে? তারপর পতেঙ্গা, কর্ণফুলী টানেল, আরও সবার অনেকের তো বেতন ভাতা বাড়িয়েছেন, বলে লাভ নেই, অনেক বেতন বেড়ে গেছে, এগুলো তো আর বলে লাভ নেই, অনেকগুলো প্রজেক্ট চলছে, দেশের মধ্যে স্থায়ী সম্পদ করে দিয়েছেন, ওগুলো উনি নিয়ে যাননি, কিন্তু আপনারা উল্টাটা বুঝছেন। দেশ চালাতে গেলে তো একটু কঠোর হতে হবে, বহু জনসংখ্যার দেশ, গন্ডগোল করবে এভাবে চেয়ে থাকলে তো হবে না, একটু গন্ডগোল করে করে আপনারা একটা দেশকে পুরোই বরবাদ করে দিয়েছেন। চীনের কথায় ভাবুন, চীন তাদের ইন্টারনেট বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে পুরো বিশ্ব থেকে ডিসকানেক্টেড, তাদের জনগণকে যেভাবে সেভাবে রাজনীতি করতেও দেবে না ওরা রাজনীতিকরা ওরা দেশের দায়িত্ব নিয়েছে, আমাদের শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়েছে, অনেক কিছু করেছে, কিছু কিছু ক্ষেত্রে সেরকম হয়নি, কেননা এখানে অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে, বিদেশ থেকে বিদেশি শক্তির একটা প্রভাব আছে এখানে, এটা মানতে হবে। ইউরোপিয়ানরা আপনাদের দেশকে প্রথমত ভারত বাংলাদেশ ভাগ করে একটা ইউরোপিয়ান ব্যাড এফেক্ট আছে, এবং আপনারা বলতে পারবেন না যে খ্রিস্টানরা ওরা বসে বসে ষড়যন্ত্র করে ওখানে খ্রিস্টান কান্ট্রিগুলো, আর আমাদের মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে এই ষড়যন্ত্রগুলোকে বহিঃপ্রকাশ করা হিংসার মাধ্যমে, এবং বাংলাদেশ বলুন, যে বিভিন্ন মিডল ইস্টের দেশ বলুন, এগুলোতে এই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, ওগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ইসলাম মানে শান্তি, এইভাবে অশান্তি তৈরি করা নয়, বা আরেকজনের ফাঁদে পা দিয়ে যুদ্ধ করা নয়। চীনের ব্যাপারটা যখন বলছিলাম, চীন আর ভারতের মনে হয় সমান সমান 1990 সনের সমান সমান মাথাপিছু জিডিপি ছিল, এখন বর্তমানে জানবেন ভারতের যেখানে মাথাপিছু জিডিপি $2900, সেখানে চীনের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে $12,600, কত গুণ? 4 গুণ। আর মানুষ রাজনীতি করে কি হবে যদি সেই রাজনীতি তাদের ক্ষতি হয়? সেরকম বাংলাদেশের মানুষ এত রাজনীতি করে কি হবে যদি একটা সুন্দর একটা দেশ ধ্বংস হয়ে যায়, এবং চোর চামার তৈরি হয়ে যায় রাজনীতির নামে? দরকার নেই তো, চীনের মতো হয়ে যাবে না। রাজনীতি যারা ওরা দায়িত্ব নিক, ওরা দায়িত্ব নিয়ে করুক। আমি মনে করি শেখ হাসিনা অনেক দায়িত্ব নিয়েছেন, কিন্তু বর্তমান সরকার আপনাদেরকে সেই যুদ্ধের দিকে ঠেলছেন, মানে আমি বুঝে গেছি ওরা যুদ্ধ অস্ত্র কিনবে, কেন কমিশন আদায় করে বিদেশি টাকাগুলো স্থানান্তরিত করবে, তারা তখন ব্যবসা রাস্তা পাবে না, কেন ব্যবসায়ীদের ওরা খুব ক্ষতি করে দিয়েছে, অন্য কিছু সেটিং বানাতে ওদের আরো এত সময় ওদের নেই, এটা তো কেউ দেবে না ওদের। এর মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি টাকা বানাতে হবে, যুদ্ধ কথা বলেতে, অস্ত্র 10 টাকার অস্ত্র, একটা যুদ্ধ 500 কোটি না 5,000 কোটি না 1,500 কোটি আপনি বুঝবেন না, বা একটা অস্ত্র 1 লাখ না 2 লাখ 5 লাখ, লোহা কয় কেজি, 7 কেজি 10 কেজি, ওখান থেকে আপনার কোটি কোটি টাকা বানিয়ে নিয়ে চলে যাবে, অস্ত্রগুলো চলবে না চলে নেই, ওরা ঠিক টাকা নিয়ে পালাবে, আমেরিকা ইউরোপ যে কোনো জায়গায় পালাবে। এক শেখ হাসিনা সারা জীবনে যা করতে পারবে না, এখানে অস্ত্র কিনে ঠিক কয়েকদিনের বেশি নেবে, যদি ঠিক মতো 2 স্কোয়াড্রন, মানে স্কোয়াড্রন 18টা যুদ্ধ বিমান থাকে, তো 36টা স্কোয়াড্রন যুদ্ধ বিমান, প্রত্যেকটা 1,500 করে হয়, কত টাকা হয়? তো সেই জায়গায় যদি বাংলাদেশে একটার মধ্যে 700 কোটি টাকা করে কমিশন খেয়ে পেলে, তাহলে সারবে তো, একবারে হয়ে যাবে তো। কতক্ষণ লাগবে যে আপনি বললেন 7,000 10,000 $2 বিলিয়ন $3 বিলিয়ন,
সেকেন্ডে নিয়ে চলে পালাবে এই দেশের বাইরে, 2 মিনিটও লাগবে। আপনাদের বুঝতে হবে আপনাদের জন্য শেখ হাসিনা দেশের মধ্যে স্থায়ী সংকট করেছে। আর এমনি কঠিন হতে হবে। আপনাদের মতো দেশে কঠোর না হলে কিছু হবে না, বা আমাদের মতো দেশেও এভাবে জনসংখ্যা অনেক বেশি, এত মানুষ এখানে সাধু নয়, বেইমান, সেকেন্ডে বেইমানি করে দেবে। 1 কোটি টাকার জন্য 1,000 কোটি টাকা লস করে দিতে পারবে কোনো ব্যাপার নদীর। আপনি যদি বলেন আপনার এলাকাতে 5 জন একটা রাইফেল নিয়ে ঘুরবে, এদের নিয়ন্ত্রণ করার জন্য 5,000 সৈন্য লাগবে, গুপ্ত হত্যা চালাবে, ওদের চিনতে 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 গভর্নমেন্টে 1,000 কোটি বাড়িয়ে যাবে। ওরা আরও ফান্ড নিয়ে নেবে, আরও কিছুকে লোভে ফেলে আরও ক্ষতি খারাপ কাজ করবে। আর আপনাদের মধ্যে এটা সবচেয়ে বেশি হয়, কেন আপনাদের এখানে শিক্ষার হারটা অনেক কম। যদি কেউ যদি মসজিদে যাচ্ছে বা এই যাচ্ছে, আর পরিবার আছে, সেই আছে, সে ও মোলানা না কি বলে, ওরা ওরা কি করছে, ওরা তো সেই ধর্মরাজ যুধিষ্ঠির না বা আপনার ওই নবীর মধ্যে তো জ্ঞানীও না। ওরা বলবে বিশ্বাস করো বিশ্বাস করো, কিন্তু কেন বিশ্বাস করবো, বা কি জন্য ভগবান, কি আসল উদ্দেশ্য কি, ওরা বোঝাবে না। ওরা আপনাকে বিশ্বাস করাবে, আপনাকে দিয়ে যা তা করাবে, ওরা ফায়দা তুলবে এবং যুদ্ধ করাবে, তাদের চারদিকে ব্যবসা করবে। সে নবী নয় তো ওরা, নবী তো নবী, আমাদের ঈশ্বর তো ঈশ্বর, সেই মহাসন্ত বুদ্ধ, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে আমাদের বিবেকানন্দ, দেবনাথ, ওদের ওরা বিবেক নেই ওদের মধ্যে, যাদের আপনারা বেশি ফলো করছেন। নবী যে আমাদের এতজনকে বুঝিয়ে একটা ধর্ম বানিয়েছে, তখন ওনার সাথে যারা শিষ্য ছিল, ওনার সংস্পর্শে ছিল, তারাও বুঝেছিল, মানুষকে বুঝিয়েছে, সেই জায়গায় নিয়েছে। আমাদের ধর্ম সেম টু সেম হিন্দু ধর্মে, বৌদ্ধদের ধর্মে, বৌদ্ধ সম্পর্কে আমরা সব জানেন। তো সেরকম খ্রিস্টান ধর্ম, কিন্তু খ্রিস্টান ধর্মের ব্যাপারটা আপনি যদি মনে করেন খ্রিস্টান বলুন, মুসলিম বলুন বা ইহুদি বলুন, ওরা তো এমন একটা মধ্যপ্রাচ্যের মধ্যে আশেপাশে ওদের উৎপত্তি, কিন্তু ওইগুলো দেখবেন একজনকে সহ্য করতে পারে না, কোন কারাবারের মধ্যে চলে গেছে, এবং হিংসা ছাড়া কিছু নেই। মুসলিমরা খ্রিস্টানরা উস্কানি দিয়ে মারছে, খ্রিস্টানদেরকেও একসময় মুসলিমরা মেরেছে, এবং এখন উস্কানি দিচ্ছে ইহুদিদের, মুসলিম আর ইহুদির মধ্যে যুদ্ধ, এবং ইন্ডিয়ার মধ্যে এসব একটা যুদ্ধ তৈরি করে দিল। তো ওগুলো বহু বড় ষড়যন্ত্র, ওগুলো আপনাদের বুঝতে হবে। ভারতের মতো উপমহাদেশে শিখ, বৌদ্ধ, জৈন, হিন্দু আরও কিছু জাতি থাকলে খুব শান্তি মতোই বাস করেছিল, হালকা হালকা কিছু ঘটনা বাদ দিলে। কিন্তু ওদের কথা বলুন, ওদের তো সব দেশে কেউ একসাথে থাকতে পারবে না, বুঝলেন তো। এই আমার বক্তব্য। শেখ হাসিনাই সে ঠিক ছিল, আর সেরকম দায়িত্ববান কেউ আসলে তো ভালো, আসবে না সহজে। শেখ হাসিনাকেই নিয়ে আসুন বা অন্য কাউকে নিয়ে আসুন, যারা দায়িত্ব নেবে। এইভাবে অস্ত্র কথা বলে আপনাদের ভাত খেতে পারছেন না, অস্ত্র দিয়ে যুদ্ধ করতে যাবে। ভারতের সাথে সুসম্পর্ক রাখলে আপনাদের মঙ্গল হবে, ভারতেরও মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। ঠিক আছে, নমস্কার।